ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্টের আমরা লাস্ট ক্লাসে বায়ো-সাভার্ট লটা শুধুমাত্র ডিসকাস করতে পেরেছিলাম, এবং বায়ো-সাভার্ট লয়ের যে অ্যাপ্লিকেশন রয়েছে, বিশেষ করে সার্কুলার কয়েলের যে অ্যাপ্লিকেশন, সেটা আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা বেসিক্যালি যেটা পড়বো, যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি কোনো একটা চার্জ পার্টিকেল গতিশীল হয়, তাহলে তার উপর কত ফোর্স কাজ করবে, যেটাকে সাধারণত লরেন্জ ম্যাগনেটিক ফোর্স বলা হয়। ওকে, তো যদি একটা ম্যাগনেটিক ফিল্ড আগে থেকেই থাকে, আগের দিনের ক্লাসে আমরা বেসিক্যালি কি পড়েছিলাম, যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এখন যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডে যদি কোনো একটা চার্জ পার্টিকেল থাকে এবং সেটা গতিশীল হয়, দেখো যদি চার্জ পার্টিকেল এট রেস্ট হয়, স্থির অবস্থায় যদি কোনো চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে থাকে, তাহলে কিন্তু তার উপরে কোনো ফোর্স কাজ করবে না। কিন্তু যদি চার্জ পার্টিকেল মুভ করতে থাকে, তাহলে তার উপর একটা বল প্রয়োগ করবে, যে বলটা হচ্ছে যে লরেন্জ ম্যাগনেটিক ফোর্স। তো আজকে আমরা বেসিক্যালি যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। তো দেখো, সাপোজ কোন একটা ম্যাগনেটিক ফিল্ড আগে থেকে রয়েছে, আমরা ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্স ম্যাগনেটিক ফিল্ড বলতে পারি, অথবা আউটওয়ার্স ম্যাগনেটিক ফিল্ডও বলতে পারি। তো আমি একটা যে কোনো ইনওয়ার্স ম্যাগনেটিক ফিল্ডের কথা বলছি। ওকে, যে ম্যাগনেটিক ফিল্ডে সাপোজ ম্যাগনেটিক ফিল্ডের যে ইন্টেন্সিটি সেটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে যে বি। আর এখানে যে চার্জ পার্টিকেলটা গতিশীল, সাপোজ কিউ একটা চার্জ পার্টিকেল রয়েছে, যেটা হচ্ছে যে ভি বেগে গতিশীল। ওকে, তাহলে এই চার্জ পার্টিকেল উপরে প্রযুক্ত বল কত, হবে তার যে এক্সপ্রেশন, সেটা আমরা বলতে পারি এফ এম, মানে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এইটাকে আমরা বলি অনেক সময় লরেন্জ ম্যাগনেটিক ফোর্স। কি বলা হয় এটাকে? লরেন্জ ম্যাগনেটিক ফোর্স। লরেন্জ ম্যাগনেটিক ফোর্স। ওকে, তবে এই লরেন্জ ম্যাগনেটিক ফোর্সের ম্যাগনিটিউড তাহলে কি হবে? আমরা যদি এটাকে এইভাবে দেখাই, সাপোজ আমরা যদি এইভাবে বলি যে এটা একটা প্লেন রয়েছে যে কোনো, দেখো সেই প্লেনের মধ্যে ভি ভেক্টর এবং বি ভেক্টর রয়েছে, ভি ভেক্টর এবং বি ভেক্টর রয়েছে, সাপোজ যাদের মধ্যবর্তী কোণ থিটা। যদি এখানে যদি আমরা দেখি, এখানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। কেন? কারণ হচ্ছে যে বি যদি ইনওয়ার্স হয়, দেখো এইভাবে ভি এইভাবে আছে, তাহলে ভি এর সঙ্গে বি এর কিন্তু 90 ডিগ্রি কোণ রয়েছে। কিন্তু এটা নেসেসারি না, এটা একটা স্পেশাল কেস। ইন জেনারেল হতে পারে ভি এর সঙ্গে বি এর মধ্যে একটা কোণ রয়েছে, যেটা হচ্ছে থিটা কোণ। তাহলে দেখো, এই যে ডাইরেকশন হবে, এই ম্যাগনেটিক ফোর্সের যে ডাইরেকশন হবে, সেটা এই ক্রস প্রোডাক্ট থেকেই নির্ণয় করা যাবে। কিন্তু এর ম্যাগনিটিউড কি হবে? প্রথমে আমরা আগে ম্যাগনিটিউডটা বলি, তারপর আমি ডাইরেকশনের কথা বলছি। ডাইরেকশন তো ক্রস প্রোডাক্ট থেকেই পাওয়া যাবে। এর ম্যাগনিটিউড কি হবে? দেখো, এফ এম যদি আমরা এর মডিউলাস বলি, যেটাকে আমরা সিম্পল এফ এম দিয়ে প্রকাশ করতে পারি। তোমরা জানো যে এ ক্রস বি হচ্ছে যে এ বি সাইন থিটা, তার যে ম্যাগনিটিউড হয়, তাহলে এখানে কিউ ইন্টু ভিবি সাইন থিটা, ভিবি সাইন থিটা, এইটা হয়ে যাবে কিন্তু ম্যাগনেটিক ফোর্সের যে মান। আর ম্যাগনেটিক ফোর্সের যদি আমরা ডাইরেকশন বলি, দেখো ম্যাগনেটিক ফোর্সের যে ডাইরেকশন হবে, সেই ডাইরেকশনটা হবে ভি ক্রস বি এর ডাইরেকশনের সঙ্গে সমান, যদি কিউ পজিটিভ হয়। তাহলে এখানে দুটো কেস হতে পারে। দেখো, কেস নাম্বার 1, যদি কিউ পজিটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিক ফোর্সের যে ডাইরেকশন হবে, সেটা প্যারালাল টু ভি ক্রস বি হবে, মানে ভি ক্রস বি যেদিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনও সেই দিকে। কিন্তু যদি কিউ নেগেটিভ হয়, ইফ কিউ ইজ ইকুয়াল টু নেগেটিভ, তাহলে কিন্তু ম্যাগনেটিক ফোর্সের যে ডাইরেকশন হবে, সেটা কিন্তু অ্যান্টি প্যারালাল টু ভি ক্রস বি, ভি ক্রস বি এর সঙ্গে সেটা অ্যান্টি প্যারালাল হয়ে যাবে। তাহলে দেখো, তোমাকে ভি ক্রস বি এর ডাইরেকশনটা বুঝতে হবে। বাই ইউজিং রাইট হ্যান্ড রুল আমরা নির্ণয় করতে পারবো। দেখো, ভি থেকে বি এর দিকে যদি আঙুলগুলোকে আমরা এইভাবে কাল করি, এদিকে রয়েছে ভি, এদিকে রয়েছে বি, তাহলে ভি ক্রস বি হবে, বুড়ো আঙুলটা উপরের দিকে যাবে। তার মানে এইটা হয়ে যাবে তোমার ফোর্সের ডাইরেকশন, ম্যাগনেটিক ফোর্স, দ্যাট ইজ ইকুয়াল টু ভি ক্রস বি। ওকে, কিন্তু যদি মনে করো এটা নেগেটিভ চার্জ হয়, তখন কিন্তু ম্যাগনেটিক ফোর্সের যে ডাইরেকশন, সেটা কিন্তু ইনওয়ার্স হবে, উল্টো দিকে হবে। এবং দেখো, যেহেতু এখানে ভি এবং বি এর ক্রস প্রোডাক্টের ফলে এফ এম পাওয়া যাচ্ছে, তার মানে ভি এবং বি যে তলে থাকবে, এফ এম সেই তলের সঙ্গে লম্ব হবে। অর্থাৎ এফ এম ভেক্টর বি এর সঙ্গেও যেমন লম্ব, তেমনি ভি এর সঙ্গেও লম্ব। কারণ ভি এবং বি একই প্লেনে থাকবে, এফ এম ওই প্লেনের সঙ্গে লম্ব হবে। এটা কিন্তু খেয়াল রাখবে, কারণ এটা ক্রস প্রোডাক্টের একটা জেনারেল একটা এক্সপ্রেশন, বা ক্রস প্রোডাক্টের একটা জেনারেল আউটকাম। এমন নয় যে ম্যাগনেটিক ফোর্সের জন্য এটা হচ্ছে, যে কোনো দুটো ভেক্টরের যদি ক্রস গুণ হয়, ক্রস গুণের ফলে যে ভেক্টরটা পাওয়া যাবে, সেই ভেক্টরটা অবশ্যই ওই দুটো ভেক্টরের সঙ্গেই লম্ব হবে। কারণ ওই দুটো ভেক্টর যে প্লেনে থাকবে, তাদের ক্রস প্রোডাক্টের ফলে তৈরি হওয়া ভেক্টরটা সবসময় ওই তলের সঙ্গে লম্ব হবে। ওকে, তো এটা গেল ডাইরেকশন, এটা গেল ম্যাগনেটিউড। এবার দেখো, আমরা যদি কয়েকটা স্পেশাল কেস এখানে আমরা যদি
দেখি যেগুলো থেকে বেসিক্যালি কোশ্চেন আসতে পারে, কয়েকটা আমরা স্পেশাল কেস দেখবো। কিউ ভি ক্রস বি এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই এক্সপ্রেশনটা কয়েকটা স্পেশাল কেস বা ভিবি সাইন থিটার কয়েকটা স্পেশাল কেস আমরা দেখো এখানে ডিসকাস করতে পারি। প্রথমত ফার্স্ট সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কি করে পাওয়া যায়। দেখো এফ এম ম্যাক্সিমাম তখনই হবে যদি সাইন থিটা ম্যাক্সিমাম হয়, অর্থাৎ থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, কারণ সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1। তাহলে দেখো এফ এম ইকুয়াল টু এফ এম ম্যাক্সিমাম হয়ে যাবে যদি কিউ ভিবি কখন হবে না, যখন সাইন থিটা ইকুয়াল টু 1, কারণ সাইন থিটার মান ম্যাক্সিমাম হওয়া প্রয়োজন, অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ভি এবং বি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ চার্জ পার্টিকেল, যেমন এই কেসটা দেখো, যে কেসটা আমি দেখিয়েছি এখানে কিন্তু ম্যাক্সিমাম ফোর্স, কারণ এখানে ভি এর সঙ্গে বি এর যে অ্যাঙ্গেল সেটা 90 ডিগ্রি, বি ইনওয়ার্স ভি দেখো এই প্লেনের উপরে রয়েছে। তাহলে যদি চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডে 90 ডিগ্রি কোণে প্রবেশ করে, তাহলে তার উপরে যে প্রযুক্ত বলটা হবে সেটা কিন্তু ম্যাক্সিমাম হবে, কিউ ভিবি। নাম্বার 2, জিরো কখন হবে ফোর্স। দেখো যদি এমন হয় যে চার্জ পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডে ডাইরেকশনে এন্টার করে, অর্থাৎ এই বরাবর ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেলটা এই বরাবর যাচ্ছে অথবা এর অপোজিটে যাচ্ছে, মানে থিটা ইজ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়। দেখো থিটা ইজ ইকুয়াল টু 0 অর 180 ডিগ্রি, এই দুটো কেসের জন্য কি হবে, দেখো ম্যাগনেটিক ফোর্স কিন্তু 0 হয়ে যাবে, ম্যাগনেটিক ফোর্স 0। অথবা যদি মনে করো পার্টিকেলটা এখানে স্থির থাকে, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, সেক্ষেত্রেও কিন্তু কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না, অর্থাৎ এফ এম ইজ ইকুয়াল টু 0 হবে। এবং যদি কোনো নিউট্রাল পার্টিকেল হয়, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, সেটাও কিন্তু ইমপ্লাই করছে যে এফ এম ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো নিউট্রাল পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে তার উপরে কোনো ফোর্স কাজ করবে না। তাহলে অবশ্যই চার্জ পার্টিকেলকে একটা পার্টিকুলার ভেলোসিটি নিয়ে মুভ করতে হবে, তবেই কিন্তু ম্যাগনেটিক ফিল্ডে ফোর্স অনুভব করবে। অর্থাৎ যদি আমরা এখানে একটা কোশ্চেন দিই যে একটা নিউট্রন কণা যদি ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করে দিবে, তার উপরে কিন্তু ম্যাগনেটিক ফোর্স 0 হবে, তার উপরে ম্যাগনেটিক ফোর্স 0 হবে। কিন্তু কোনো প্রোটন বা ইলেকট্রন কণা যদি প্রবেশ করে তার উপর একটা ফোর্স থাকবে, কারণ তোমরা জানো প্রোটন পজিটিভলি চার্জ, ইলেকট্রন নেগেটিভলি চার্জ। ওকে, তো এইভাবে আমরা অনেক সময় এখান থেকে শর্ট কোশ্চেন দিতে পারি যে একটা নিউট্রন কণা যদি ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করে তার উপর কত ফোর্স হবে, অবশ্যই 0। নিউট্রন হচ্ছে নিউট্রাল পার্টিকেল। ওকে, তো এই কয়েকটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা একটা ইম্পর্টেন্ট বিষয় দেখো, খুবই ইম্পর্টেন্ট আমি বলবো, যে ম্যাগনেটিক ফোর্সের সঙ্গে, দেখো ম্যাগনেটিক ফোর্সের সঙ্গে আমি বারবার বলছিলাম ডাইরেকশনের সময়, যে ম্যাগনেটিক ফোর্সের যে ডাইরেকশন মানে এফ এম, সেটা যেরকম পারপেন্ডিকুলার টু ভি, তেমনি এটা কিন্তু পারপেন্ডিকুলার টু ভি অলসো, পারপেন্ডিকুলার টু ভি অলসো। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে অনেক সময়, দেখো নিউমেরিক্যাল আসতে পারে। এফ এম এর সঙ্গে যদি ভি পারপেন্ডিকুলার হয়, তাহলে সবসময় খেয়াল রাখবে এফ এম এর সঙ্গে ভি এর যে ডট প্রোডাক্ট হয় সেটা 0। দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট তখনই 0 হয় যদি ভেক্টর দুটো পরস্পরের সঙ্গে লম্ব হয়। সিমিলারলি এখানেও দেখো এফ এম তার সঙ্গে যদি ডট প্রোডাক্ট আমরা বি করি তাহলে কিন্তু 0 হবে। এই যে ফর্মুলাটা বা এই যে আউটকামটা, এই আউটকামটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এখান থেকে আমরা একটা ক্যালকুলেশনও পাই এফ এম ডট ভি। তোমরা জানো যে এফ ডট ভি সেটা সবসময় পাওয়ার, তাই নয়? তার মানে এখান থেকে আমরা বলতে পারি পাওয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, পাওয়ার যদি 0 হয় তাহলে তোমরা বলতেই পারো যে এখানে ডাব্লিউ বাই টি, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম 0, তার মানে ওয়ার্ক ডান 0। তার মানে দেখো ম্যাগনেটিক ফোর্স একটা ওয়ার্কলেস ফোর্স, ম্যাগনেটিক ফোর্স দ্বারা যে কৃতকার্য হচ্ছে এখানে সেটা কিন্তু 0। আচ্ছা, ডাব্লিউ যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি ওয়ার্ক এনার্জি থিওরাম থেকে তোমরা বলতে পারো ওয়ার্ক ডান সমান কি হয়, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তার মানে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে ডেল্টা কে দ্যাট ইজ অলসো ইকুয়াল টু 0 বাই ইউজিং ওয়ার্ক এনার্জি থিওরাম। যদি ডেল্টা কে 0 হয় তার মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি টু স্কয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কয়ার ইজ ইকুয়াল টু 0। যদি এটা হয় তার মানে কি হাফ এম কেটে গেলে কি হবে, ভি টু ইকুয়াল টু ভি ওয়ান, তার মানে স্পিড কনস্ট্যান্ট। এখানে একটা কনফিউশন হয়, দেখো ভি টু স্কয়ার এবং ভি ওয়ান স্কয়ার থেকে যে ভি ওয়ান ভি টুটা পাচ্ছি এটা কিন্তু স্পিড, ভেলোসিটি না। ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট নাও হতে পারে এবং এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। ম্যাগনেটিক ফিল্ডে যখন চার্জ পার্টিকেল প্রবেশ করে তার কিন্তু ডাইরেকশন চেঞ্জ হতে পারে, কিন্তু তার স্পিডটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে স্পিডটা যদি কনস্ট্যান্ট থাকে, কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট মানে স্পিড কনস্ট্যান্ট। অর্থাৎ কোন একটা চার্জ পার্টিকেল যখন ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে তার কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ফাইনাল কাইনেটিক এনার্জি সেম, এবং ইনিশিয়াল স্পিড ফাইনাল স্পিড সেম, নট ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি সেম নয় কিন্তু। ওকে, এটা কিন্তু অনেক সময় স্টুডেন্টরা ভুল করে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে এখানে ভি টু এবং ভি ওয়ান এখান থেকে যেটা আসছে এটা স্পিড বেসিক্যালি। আমি বারবার এটা তোমাদেরকে জোর দিয়ে বলি। তো দেখো এখান থেকে কি কনক্লুশন পেলাম, ওয়ার্ক ডান 0, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0,
মানে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্ট। তো এই কয়েকটা বিষয় তোমাদেরকে ম্যাগনেটিক ফোর্স সম্পর্কে মনে রাখতে হবে। এখন দেখো এখানে কি ছিল, একটা ম্যাগনেটিক ফিল্ড আগে থেকে ছিল, সেখানে একটা চার্জ পার্টিকেল প্রবেশ করেছে। কিন্তু এমন হতে পারে যে সিস্টেমে এমন একটা রিজিয়ন রয়েছে যেখানে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক দুটোই উপস্থিত আছে, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড। তখন তার উপরে কত ফোর্স হবে সেটাকে আমরা লরেন্জ ফোর্স বলবো। শুধু ম্যাগনেটিক ফোর্স, লরেন্জ ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্সের যখন টোটাল সাম নেবো সেটা হচ্ছে লরেন্জ ম্যাগনেটিক ফোর্স, সেটা হচ্ছে লরেন্জ ফোর্স। ওকে, তো দেখো ম্যাগনেটিক ফোর্স যেটা আমরা বলছিলাম যে একটা চার্জ পার্টিকেলের উপর, এখন আমরা বলবো যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, মানে যদি বোথ ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোই উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে নেট ফোর্সটা কত হবে। তাহলে যদি আমরা জানি কোনো একটা চার্জ পার্টিকেল যদি হয় কিউ এবং সেটা যদি একটা ইলেকট্রিক ফিল্ড ইতে থাকে, তাহলে তার উপরে যে ফোর্সটা হবে সেটা রেস্ট থাকলেও হবে, গতিশীল থাকলেও হবে, যে ফোর্সটা হবে সেটা কিন্তু কিউ ই ফোর্স পাওয়া যাবে, তোমরা জানো E = F/Q। আবার যদি এখানে ম্যাগনেটিক ফিল্ড উপস্থিত থাকে এবং এর যদি ভি স্পিডে গতিশীল হয়, তাহলে আমরা এখনই বললাম যে তার উপরে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে কিউ ভি ক্রস বি। তাহলে এই দুটো ফোর্স কাজ করবে, তাহলে নেট ফোর্স কি হবে, এই দুটো ফোর্সের ভেক্টর সাম এফ। এইটা হয়ে গেল কিন্তু লরেন্জ ফোর্স। শুধু এটাকে বলে লরেন্জ ম্যাগনেটিক ফোর্স, পুরোটা একসঙ্গে আমরা বলতে পারি যে লরেন্জ ফোর্স, লরেন্জ ফোর্স। ওকে, এখন দেখো এর উপরে যদি দুটো ফোর্স একসঙ্গে কাজ করে তাহলে এখানে অনেক রকমের কেস হতে পারে। প্রথমত দেখো ভি এবং বি এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা বিভিন্ন রকম হতে পারে। আবার ভি ক্রস বি এর ফলে যে ভেক্টরটা পাওয়া যাচ্ছে তার সঙ্গে ই এর একটা অ্যাঙ্গেল হতে পারে, কারণ এটা ই একটা ভেক্টর আছে। তাহলে মনে করো সাপোজ আমরা এখন যেটা করলাম, তোমাদেরকে এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করি যে এইদিকে ভি রয়েছে, সাপোজ এইদিকে বি রয়েছে, তাহলে ভি ক্রস বি এইদিকে হচ্ছে এফ এম। এবার মনে করো ইলেকট্রিক ফিল্ড রয়েছে এই রিজিয়ন এইদিকে, তাহলে ভি ক্রস বি যদি কাজ করছে এফ এম এবং ইলেকট্রিক ফিল্ড তার মধ্যবর্তী কোন একটা কোণ থাকতে পারে, তাহলে সেই অনুযায়ী আমরা এই টোটাল সামটা করতে পারবো। তাহলে বুঝতে পারছো এখান থেকে খুব কমপ্লিকেটেড একটা বিষয় কিন্তু আসতে পারে। কিন্তু অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস উইল রেস্ট্রিক্ট আওয়ারসেলফ যে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয় এবং এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, অর্থাৎ যদি আমরা এইভাবে বলি, মনে করো আমরা এইভাবে বলি যে ই ভি বি তিনজনই প্যারালাল ভেক্টর। একটা কেস এমন হতে পারে যে ই ভেক্টর, ভি ভেক্টর এবং বি ভেক্টর প্যারালাল, এরা প্যারালাল রয়েছে, একটা কেস হতে পারে। এরা যদি প্যারালাল হয়, ই ভি বি প্রত্যেকে যদি প্যারালাল হয় তাহলে কি হবে, দেখো ভি এবং বি যদি প্যারালাল ভেক্টর হয় তাহলে বুঝতে পারছো এই ফোর্সটা কিন্তু 0 হয়ে যাবে, কারণ থিটা 0 ডিগ্রি। থিটা 0 ডিগ্রি হলে ভি ক্রস বি 0, তখন কিন্তু অনলি ফোর্স যেটা হবে সেটা কিন্তু F = QE। তাহলে এমন কিন্তু হতে পারে যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেল গতিশীল, অথচ তার উপরে কেবলমাত্র ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। কেস কি না, যদি ভি এবং বি পরস্পরের সঙ্গে প্যারালাল হয়, অর্থাৎ বা অ্যান্টি প্যারালাল হলে হবে, অর্থাৎ চার্জ পার্টিকেল যদি বি এর ডাইরেকশন বা বি এর সঙ্গে অপোজিট ডাইরেকশনে মুভ করে, মানে ম্যাগনেটিক ফোর্সটা 0 হয়ে যাবে, তাই এটা হবে। আচ্ছা, সেকেন্ড কেস কি হতে পারে, কেস নাম্বার 2 যদি বলি যে ই ভি বি এরা প্রত্যেক পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার টু ইচ আদার। ওকে, পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে কি কেসটা হবে, এখানে দেখাই প্রত্যেক কিন্তু পরস্পরের সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে আমাদের ফোর্স কি ছিল, F = Q E প্লাস কিউ ভি ক্রস বি। ওকে, আচ্ছা এবার দেখো যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি হবে, ই ভি বি পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার। ওকে, তাহলে নেট ফোর্স কি হবে। এখন দেখো আমি যদি ডায়াগ্রামের মাধ্যমে দেখি এক্স ওয়াই জেড তাহলে সুবিধা হবে বুঝতে। যে এক্স ডাইরেকশন, এটা ওয়াই ডাইরেকশন, যে জেড ডাইরেকশন, যারা পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার, এটাকে আমরা এইভাবে দেখাতে পারি। এক্স ডাইরেকশন, this is y direction, this is z direction. ওকে, তাহলে মনে করি ই রয়েছে ইলেকট্রিক ফিল্ড এক্স বরাবর, ওকে, ভি রয়েছে ডি বরাবর এবং বি রয়েছে ডি বরাবর। ওকে, তাহলে ভি ক্রস বি কোন দিকে হবে বলো, ভি ক্রস বি দেখো আমরা যদি ভি ক্রস বি বলি তাহলে ই বরাবর হচ্ছে ভি ক্রস বি, তার মানে এটা বাইরের দিকে আছে,
মানে এইদিকে হচ্ছে। আচ্ছা যদি আমরা একটু এটাকে চেঞ্জ করে দিই, মনে করো সাপোজ, দেখো ইন্টারেস্টিং বিষয়, এই দিকটা মনে করো আমরা ভি করে দিলাম, এই দিকটা মনে করো আমরা ভি করে দিলাম, তাহলে ভি ক্রস বি কি হবে? দেখো ভি ক্রস বি নিচের দিক, এইদিকে চলে ভি ক্রস বি উপর দিকে, কিন্তু এইদিকে ভি এইদিকে বি করা তাহলে ভি ক্রস বি, আমরা ধরে নিলাম ভি হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, বি হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে দেখো ভি ক্রস বি কোন দিকে হচ্ছে? নিচের দিকে। তো নিচের দিকে যদি হয় ভি ক্রস বি, তার মানে এই যে ভেক্টরটা রয়েছে ই ভেক্টর, তার অপোজিট ই ভেক্টর এক্স অ্যাক্সিস মানে কি এই বরাবর রয়েছে দেখো, আর ভি ক্রস বি যদি আমরা এইভাবে করে নিচের দিকে যাচ্ছি তার মানে নেগেটিভ এক্স বরাবর। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো এটা যদি আমরা এভাবে লিখি, এটা মাইনাস হয়ে যাবে ভি ক্রস বিটা, মাইনাস ই এর সঙ্গে মাইনাস হয়ে যাবে। তাহলে যদি আমরা মনে করো থিটাটা যেহেতু 90 ডিগ্রি, আমরা যদি ম্যাগনিটিউডটা লিখি এভাবে লিখতে পারি, এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ই ইনটু আই কে পজিটিভ এক্স প্লাস দেখো কিউ ভি বি সাইন 90 নাকি কিউ ভি বি সাইন 90 ইনটু মাইনাস আই কে। 90 কেন? কারণ ভি আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ধরেছি। তাহলে দেখো নেট ফোর্স হয়ে যাবে দেখো কিউ ই মাইনাস কিউ ভি বি আই কে, সেটা নেট ফোর্স। এখন যদি মনে করো ই ভি এবং বি এর ম্যাগনিটিউডটা এমন হয় যাতে করে নেট ফোর্স এর উপরে জিরো হয়ে যায়, সম্ভব কিন্তু দেখো যদি কিউ ই ইজ ইকুয়াল টু কিউ ভি বি হয়ে যায় তখন কিন্তু এই পার্টিকেলটার উপরে নেট ফোর্স জিরো হয়ে যাবে। তাহলে ইফ এফ ইজ ইকুয়াল টু জিরো অথবা ইফ কিউ ই ইজ ইকুয়াল টু কিউ ভি বি এই কন্ডিশনটা যদি চলে আসে তাহলে দেখো সেক্ষেত্রে এর উপরে যে নেট ফোর্স সেটা জিরো, নেট ফোর্স জিরো। তাহলে এর উপরে যদি নেট ফোর্স জিরো হয় তার কন্ডিশন দেখো, তার কন্ডিশন হচ্ছে ই ইজ ইকুয়াল টু ভি মানে ভি ইজ ইকুয়াল টু ই বাই বি। তাহলে এই রিলেশনটা যদি ফলো করেন ভি ইজ ইকুয়াল টু ই বাই বি, তাহলে কিন্তু এই চার্জ পার্টিকেলটা এই ফিল্ডে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে কোনো রকম ফোর্স অনুভব করবে না। যদি ফোর্স অনুভব না করে তাহলে কি হবে? অ্যাজ ইট ইজ বেরিয়ে যাবে সোজা, এটা অ্যাজ ইট ইজ বেরিয়ে যাবে, মানে এর কোনো রকম ডিফ্লেকশন হবে না ম্যাগনেটিক ফিল্ডে। তাহলে দেখো সেরকমই কিন্তু কন্ডিশন আছে, যদি চার্জ পার্টিকেলটা এমন একটা ভেলোসিটি নিয়ে যায় যে ভেলোসিটিটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনিটিউড তার রেশিওর সঙ্গে সমান হয়, তাহলে চার্জ পার্টিকেলটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে কোনো রকম ফোর্স অনুভব করবে না এবং সেটা লিনিয়ারলি বেরিয়ে যাবে, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে পাস করে যাবে লিনিয়ারলি। ওকে, তো এইটার সাহায্যে এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে ভেলোসিটি সিলেক্টর তৈরি করা হয়, যে আমরা কোন পাথ দিয়ে পার্টিকেলটাকে নিয়ে থেকে পার্টিকেলটা সোজা চলে যাবে। ওকে, এটা একটা নিউক্লিয়ার ফিজিক্সের একটা বিশেষ ইনস্ট্রুমেন্ট বানানো হয় যেটাকে আমরা বলে থাকি যে পার্টিকেলটাকে যদি আমরা ওখান থেকে বের করতে যাই তাহলে আমরা কিভাবে ওটাকে বের করতে পারবো। ওকে, তো এটা ভেলোসিটি সিলেক্টর একটা খুবই ইম্পর্টেন্ট যন্ত্র, এটা হচ্ছে পার্টিকেল ফিজিক্সে। এর উপরে বেস করে আমরা একটু পরে পড়বো নিউক্লিয়ার ফিজিক্সের আরো একটা যন্ত্র রয়েছে সাইক্লোট্রন। হ্যাঁ, সেটাও কিন্তু এই লরেন্জ ম্যাগনেটিক ফোর্সের উপরে বেস করে বানানো হয়। তো আমরা দেখি এবারে যে লরেন্জ ম্যাগনেটিক ফোর্স যার কথা বলছি, যদি চার্জ পার্টিকেল লরেন্জ ম্যাগনেটিক ফোর্সের আন্ডার থাকে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডে যদি গতিশীল হয় তার বিভিন্ন রকমের পাথ হতে পারে, তার যে লোকাস কিরকম হতে পারে। এটা তো আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের যে লোকাস সেটা আরো অনেক কমপ্লিকেটেড হবে। আমরা দুটো স্পেশাল কেস নিয়েছি, একটা কেস ছিল যখন এরা প্যারালাল, একটা কেস নিয়েছি যখন এরা পারপেন্ডিকুলার। তো সেখানে দেখলাম যে অনলি ইলেকট্রিক ফোর্স কাজ করছে, এখানে ম্যাগনেটিক ফোর্স ইলেকট্রিক ফোর্স দুটোই কাজ করছে, কিন্তু আমরা এমন একটা কন্ডিশনের কথা বলছি যখন এর উপরে আনডিভিয়েটেড ম্যাগনেটিক ফিল্ডে গতিশীল হবে। ওকে, তো নেক্সট আমরা দেখবো যে পাথ অফ চার্জ পার্টিকেল ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ইন ম্যাগনেটিক ফিল্ড। ওকে, বেসিক্যালি আমরা যেটা পড়বো পাথ অফ চার্জ পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড, পাথ অফ চার্জ পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড। তো দেখো এখানে বিষয়টা কি, এখানে বিভিন্ন রকমের কেস হতে পারে। যেমন মনে করো সাপোজ আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ধরে নিচ্ছি, এটা মনে করো একটা ম্যাগনেটিক ফিল্ড যার ডাইরেকশন এই বরাবর পি, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের কথা বলছি। এখানে মনে করো একটা চার্জ পার্টিকেল এইভাবে গতিশীল হচ্ছে ভি স্পিড নিয়ে, অথবা একটা চার্জ পার্টিকেল এইভাবে গতিশীল হচ্ছে ভি স্পিড নিয়ে, ভি ভেলোসিটি। তাহলে এখানে তোমরা কি বুঝতে পারছো? দেখো ভি এর সঙ্গে বি এর অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। তাহলে কেস 1 আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু 0 and 180, এটা কি অ্যাঙ্গেল বিটুইন ভি এন্ড বি। তাহলে এর উপর দেখো যে লরেন্ট ফোর্স ম্যাগনেটিক ফোর্স কাজ করবে এখানে, যেটা ছিল কিউ ভি ক্রস বি, ঠিক আছে, যেটা ছিল কিউ ভি ক্রস বি, দ্যাট উইল বি 0। এবং ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন, সো এম ইনটু আমরা বলতে পারি
ডিভি আপন দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি দেখো সিম্পল, ভেরি সিম্পল ম্যাথমেটিক্স, ডিভি আপন ডিটি ইজ ইকুয়াল টু 0। ভেলোসিটির ডেরিভেটিভ 0 হচ্ছে মানে অবশ্যই ভেলোসিটি কনস্ট্যান্ট, সো ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে দেখো যদি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় এর অর্থ কি? এর অর্থ হচ্ছে পার্টিকেলটা আনডেভিয়েটেড যাবে। ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি, ম্যাগনিটিউড এবং ডাইরেকশন কোনোটাই পরিবর্তন হবে না। তার মানে পার্টিকেলটা এখানে যে পাথটা ফলো করবে সেটা হচ্ছে অবশ্যই স্ট্রেট লাইন পাথ, স্ট্রেট লাইন পাথ। এখান থেকে আমরা এটাও বলতে পারি যে পার্টিকেলটা এখানে স্ট্রেট লাইন পাথ ফলো করবে কেস নাম্বার 1। কখন না, যখন পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে বা ওর অপোজিট ডাইরেকশনে প্রবেশ করবে ম্যাগনেটিক ফিল্ডে। সেকেন্ড কেস দেখো আমরা যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, দেখো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কি কেসটা হবে? তো কেস 2 তে আমরা বলবো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ সেক্ষেত্রে কি হবে, যদি মনে করেন চার্জ পার্টিকেলটা এইভাবে প্রবেশ করে, এই বরাবর যদি প্রবেশ করে, মনে করো সাপোজ এই বরাবর ভি ভেলোসিটি নিয়ে চার্জ পার্টিকেলটা প্রবেশ করবে ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে এই কেসটার ক্ষেত্রে দেখো থিটা ইকুয়াল টু কিন্তু 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা কেস 2 বলি, যেখানে থিটা ইকুয়াল টু হচ্ছে যে 90 ডিগ্রি, তাহলে এখানে ফোর্স কত হবে দেখো প্রথমে আমরা বলি। এফ এম যেটা হবে সেটা দেখো কিউ ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি। তাহলে ম্যাগনিটিউড কি হবে? এফ এম সিম্পল কিউ ভি বি, সিম্পল কিউ ভি। এর ডাইরেকশন দেখো ভি ক্রস বি, এই বরাবর ভি আছে, ভি ক্রস বি মানে নিচের দিকে যাবে। তাহলে দেখো সবসময় কি হবে, এখানে যে ফোর্সটা কাজ করবে, এখানে যে ফোর্সটা কাজ করবে সেটা দেখো ভি এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে এবং বি এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তাহলে ভি এর সঙ্গে যদি ফোর্স পারপেন্ডিকুলার হয় প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের চার্জ পার্টিকেলটা প্রথমে এরকম ছিল, এবার এদিকে ঘুরে যায়, তখনও তো লম্বই হবে, কারণ ভি ক্রস বি সবসময় দেখো বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে, ভি এর সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে। তাহলে তোমরা এটা ক্লাস 11 পড়েছো যে যদি ভি এবং বি পরস্পরের সঙ্গে লম্ব হয়, দেখো ভি এবং বি পরস্পর, ভি এবং এফ পরস্পরের সঙ্গে লম্ব হয়, এবারে ভি ক্রস বি মানে এফ নিচের দিকে যাচ্ছে, দেখো তাহলে ভি ক্রস এফ যদি পরস্পরের সঙ্গে লম্ব হয় তাহলে এই বরাবর ভি হয়, তোমরা জানো এই বরাবর এফ, দ্যাট ইজ সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স আর ভি দেখো একমাত্র পরস্পরের সঙ্গে লম্ব হয় প্রত্যেকটা পয়েন্টে। তাহলে সেক্ষেত্রে কি পাথ তৈরি করে? সার্কুলার পাথ তৈরি করে। তাহলে এই যে ফোর্সটা এখানে, এই যে ফোর্সটা, এটা তো অ্যাকচুয়ালি এফ এম, এটা তো অ্যাকচুয়ালি এফ এম। তাহলে এই এফ এম যে ম্যাগনেটিক ফোর্সটা রয়েছে কিউ ভি, এই সার্কুলার পাথটার জন্য সেন্ট্রিপিটাল যে ফোর্স সেটা সাপ্লাই করছে, যে যে অভিকেন্দ্র বল সাপ্লাই করছে। তার মানে অবশ্যই এই কিউ ভি বি ইকুয়াল টু হওয়া উচিত এম ভি স্কয়ার আপন আর, এম ভি স্কয়ার আপন আর। এখান থেকে আমরা এই সার্কুলার পাথটা রেডিয়াস নির্ণয় করতে পারবো। দেখো একটা ভি এখানে কি হবে, কেটে যাবে, তাহলে আর ইকুয়াল টু এম ভি বাই কিউ বি, এম ভি বাই কিউ। অনেক সময় এখান থেকেও নিউমেরিক্যাল আছে, এখান থেকেও যে দুটো চার্জ পার্টিকেলের কথা বলে দেবে এবং তাদের রেডিয়াসের রেশিও নির্ণয় করতে বলবে। ওকে, তো r is equal to mv by qv is also a very important equation for this case. ওকে, এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো এই চার্জ পার্টিকেলের টাইম পিরিয়ড কত হবে এবং এর ফ্রিকোয়েন্সি কত হবে। টাইম পিরিয়ড কি করে আমরা নির্ণয় করতে পারি? t is equal to 2 pi r by v, তোমরা জানো টাইম পিরিয়ড হচ্ছে t is equal to 2 pi r upon v। তাহলে কিন্তু r এর ভ্যালুটা বসিয়ে দেখো 2 pi by v into r কত, mv by qv, mv by qv। তাহলে v ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 pi m by qv, this is টাইম পিরিয়ড। এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে পারবো n is equal to 1 upon t, দ্যাট ইজ এটা উল্টো হয়ে যাবে qv upon 2 pi, 2 pi। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটার উপর বেস করে সাইক্লোট্রন যন্ত্র তৈরি করা হয় নিউক্লিয়ার ফিজিক্সে পার্টিকেল অ্যাক্সিলারেটর বানানো, পার্টিকেলকে অ্যাক্সিলারেট করার জন্য। ওকে, তো এই কেসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যেখানে সার্কুলার পাথ তৈরি হয়। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 বা 180 ডিগ্রির জন্য স্ট্রেট লাইন পাথ, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রির জন্য সার্কুলার পাথ। এবার দেখি থিটা যদি যে কোনো অ্যাঙ্গেল হয়, অর্থাৎ ভি এবং বি এর মধ্যে যদি একটা যে কোনো অ্যাঙ্গেল থাকে, অর্থাৎ সাপোজ পার্টিকেলটা এইভাবে প্রবেশ করবে, যেটা হচ্ছে বি এর সঙ্গে কোণটা হয়ে গেল থিটা। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে, তাহলে কেস 3 আমরা বলতে পারি এট এনি অ্যাঙ্গেল। কেস 3 আমরা কি বলবো? এট এনি অ্যাঙ্গেল। ওকে, এনি অ্যাঙ্গেল বিটুইন ভি এন্ড বি, এনি অ্যাঙ্গেল rather than 0 180 or 90 ডিগ্রি। ওকে, বাদ দিয়ে এনি অ্যাঙ্গেল থিটা। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে ভি এর দুটো কম্পোনেন্ট আমরা পাবো, একটা হচ্ছে এই বরাবর পাবো দেখো ভি cos থিটা, আর একটা এই বরাবর পাবো হচ্ছে যে ভি sin থিটা। তাহলে এখানে দেখো দুটো কেস, আগে যে দুটো কেস আমরা করেছিলাম সেই দুটো কেস একসঙ্গে রয়েছে। অর্থাৎ দেখো একটা ভেলোসিটি কম্পোনেন্ট আছে যেটা বি এর সঙ্গে প্যারালাল, একটা ভেলোসিটি কম্পোনেন্ট আছে যেটা বি এর সঙ্গে পারপেন্ডিকুলার।
তাহলে দেখো ভি এর সঙ্গে যে প্যারালাল কম্পোনেন্টটা রয়েছে, এই ভি এর সঙ্গে প্যারালাল কম্পোনেন্টটা কি করবে, বি এর সঙ্গে এ একে কি করবে, সার্কুলার এমন ভাবে পাথটা করতে চাইবে যাতে স্ট্রেট লাইনে যায়, কিন্তু ভি সাইন থিটা কি করতে চাইবে, সার্কুলার পাথ তৈরি করতে চাইবে। তাহলে দেখো ভি সাইন থিটাকে সার্কুলার পাথে মুভ করতে চাইবে ভি সাইন থিটা, তাহলে ভি সাইন থিটা এই সার্কেলটা স্পর্শক বরাবর হবে, ভি সাইন থিটা সার্কুলার পাথ তৈরি করতে চাইবে, কিন্তু ভি কস থিটা লিনিয়ার পাথ তৈরি করতে চাইবে। ওকে, তার মানে দেখো ভি সাইন থিটা যদি একটা সার্কেলে ঘোরাতে চায়, ভি কস থিটা একটু সামনের দিকে নিয়ে যাবে, আবার ভি সাইন থিটা সার্কেল ঘোরাতে চাইবে, ভি কস থিটা আবার সামনের দিকে নিয়ে যাবে। অর্থাৎ ভি কস থিটা এর লিনিয়ার পাথটাকে বজায় রাখার চেষ্টা করবে, ভি সাইন থিটা সার্কুলার পাথটাকে বজায় রাখার চেষ্টা করবে, এবং এরকম ভাবে একটা স্পাইরাল এরকম ভাবে কিন্তু একটা পাথ পেয়ে যাবে। ওকে, ফর এনি জেনারেল ভ্যালু অফ থিটা। ওকে, তো দেখো এখানেও কিন্তু আমরা একটা সার্কুলার পাথ যে তৈরি করছে, সেই সার্কুলার পাথের যে রেডিয়াস সেটা আমরা নির্ণয় করতে পারবো। এখানে আমরা এটা নির্ণয় করতে পারবো যে প্রত্যেকটা সার্কুলার পাথের জন্য কতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এখানে আমরা ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে পারবো, পার ইউনিট টাইমে কতগুলো সার্কুলার পাথ তৈরি করছে। তো এখানেও সিমিলারলি দেখো, যদি আমরা এখানে বলি যে ফোর্সটা, যে লরেন্স ফোর্সটা, দেখো সেই লরেন্স ফোর্সটা কত, এখানে কিউ ভিভি সাইন থিটা, কিউ ভিভি সাইন থিটা, কারণ এখানে থিটা তো 90 ডিগ্রি নয়, তাহলে লরেন্স ফোর্স কিউ ভিভি সাইন থিটা। তাহলে এই ফোর্সটা কার সঙ্গে ইকুয়াল হবে, এই ফোর্সটা ইকুয়াল হবে এম ভি স্কয়ার বাই আর এর সঙ্গে। এম ভি স্কয়ার বাই আর হওয়া উচিত ছিল, কিন্তু দেখো এখানে ভি মানে কি, এখানে ভি মানে ভি সাইন থিটা, অর্থাৎ যে ভেলোসিটি কম্পোনেন্টটা এর সার্কুলার পাথ তৈরি করার চেষ্টা করছে সেটা অবশ্যই ভি সাইন থিটা। তাহলে এখানে এম ভি স্কয়ার বাই আর বলতে ভি সাইন থিটা স্কয়ার বাই আর হবে। তাহলে দেখো এখানে যদি আমরা করি, একটা ভি সাইন থিটা কেটে যাবে এদিক থেকে, তাহলে এদিকে হয়ে যাবে কিউ ভি ইকুয়াল টু, ওইদিকে হবে দেখো এম ভি সাইন থিটা আপন আর। তাহলে এখান থেকে যদি আমরা আর নির্ণয় করতে যাই, আর কিন্তু হয়ে যাবে এম ভি সাইন থিটা আপন কিউ ভি, এম ভি সাইন থিটা আপন কিউ ভি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এইখানে যে আর হবে, এই স্পাইরাল গতিটার ক্ষেত্রে যে আর হবে, এই কুণ্ডলীকৃত গতিটার ক্ষেত্রে যে আর হবে, সেটা এম ভি সাইন থিটা আপন কিউ ভি। তাহলে এখানে যদি আমরা টাইম পিরিয়ড নির্ণয় করতে যাই, t ইকুয়াল টু হবে 2 পাই আর বাই ভি, ভি, কিন্তু এখানে ভি হবে না, ভি সাইন থিটা হবে, কারণ এখানে যে রিলেটেড যে স্পিড কম্পোনেন্টস বা ভেলোসিটি কম্পোনেন্টস সেটা হচ্ছে ভি সাইন থিটা, ভি সাইন থিটা। এখন যদি আমরা আর এর ভ্যালুটা বসিয়ে দিই, দেখো তাহলে 2 পাই আপন ভি সাইন থিটা ইনটু আর এর মানে হচ্ছে এম ভি সাইন থিটা আপন কিউ ভি, এম ভি সাইন থিটা আপন কিউ ভি। এখান থেকে দেখো আপনি বুঝতে পারছেন ভি সাইন থিটাটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে 2 পাই এম বাই কিউ ভি, 2 পাই এম বাই কিউ ভি। তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে, ফ্রিকোয়েন্সি m ইকুয়াল টু 1 বাই দ্যাট ইজ কিউ ভি বাই 2 পাই এম। দেখো এখান থেকে একটা জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ফ্রিকোয়েন্সি এবং টাইম পিরিয়ড কিন্তু এই ভেলোসিটি কম্পোনেন্টের উপর ডিপেন্ড করছে না, দেখো কারণ স্পিডের উপরে তো ডিপেন্ডই নয়, 2 পাই এম বাই কিউ ভি বা কিউ ভি বাই 2 পাই এম, এটা কিন্তু সেমই থাকছে, আগেও দেখেছিলাম সেমই থাকছে। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড সেম থাকছে, কিন্তু রেডিয়াসটা চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে রেডিয়াস, এখানে কুণ্ডলীকৃত করতে হচ্ছে, মানে পারফেক্ট সার্কেল হচ্ছিল। এবার দেখো একটা সার্কেল যখন এইভাবে বানাচ্ছে তখন সামনের দিকে কতটা পাথ যাচ্ছে, তো একটা সার্কেল বানাতে কত টাইম লাগবে, টাইম পিরিয়ডের সমান টাইম লাগবে। একটা সার্কেল বানাতে যে টাইমটা লাগবে সেটা টাইম পিরিয়ড ইনটু এই বরাবর যে স্পিডটা আছে ভি কস থিটা, অর্থাৎ ভি কস থিটা ইনটু টাইম পিরিয়ড। তাহলে একটা সার্কুলার পাথের জন্য যতটা পাথ এই বরাবর যাবে, যেটাকে পিচ বলা হয়, যে একটা সার্কুলার পাথ করছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা সার্কুলার পাথ করছে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা সার্কুলার পাথ করছে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে একটা সার্কুলার পাথ করতে যে টাইমটা লাগছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। সেই টাইম পিরিয়ডে কতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, টাইম পিরিয়ড ইনটু স্পিড। এস ইজ ইকুয়াল টু ভিটি, তোমরা পড়েছো না ক্লাস 11 এস ইজ ইকুয়াল টু ভিটি, কিন্তু ভি বলতে এখানে ভি কস থিটা, টি বলতে ক্যাপিটাল টি। ওকে, সেটাকে আমরা পিচ বলছি। তাহলে সেই পিচ কত হবে, দেখো পিচ যেটা হবে পি আই টু সি এইচ, যেটাকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে টাইম পিরিয়ড ইনটু ভি কস থিটা, এস ইকুয়াল টু ভিটি। এখন টাইম পিরিয়ড কত, 2 পাই আর বাই ভি সাইন থিটা, তাহলে 2 পাই আর বাই ভি সাইন থিটা ইনটু ভি কস থিটা, তাহলে ভি ভি ক্যান্সেল হয়ে যাবে, 2 পাই আর কট থিটা, 2 পাই আর ইনটু কট থিটা, এইটা হয়ে যাবে কিন্তু পিচ। মানে পিচ বলতে কি বোঝাচ্ছে, যে একটা সার্কুলার পাথে কতটা লিনিয়ার ডিসটেন্স অতিক্রম করছে। ওকে, তো দেখো ম্যাগনেটিক ফোর্স সম্পর্কে এইটুকুই ছিল। এবার আমরা নেক্সট পড়বো কি, অ্যাম্পিয়ার সার্কিটাল ল বা অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র, এবং তারপরে আমরা পড়বো যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে তার উপরে কত ফোর্স হবে। এখানে দেখো আমরা কি পড়লাম, এখানে একটা চার্জ পার্টিকেলের উপর কত ফোর্স যদি মুভ করে, একটা যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রাখা হয় তার মধ্যে দিয়ে চার্জ পার্টিকেল আছে, ইলেকট্রন মুভ করছে, তার উপর একটা ফোর্স কাজ করবে, এবং এই ফোর্স যে কাজ করছে একটা ম্যাগনেটিক ফিল্ড একটা আমরা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তার উপর যে ফোর্স কাজ করছে, এই প্রিন্সিপালটার উপর বেস করে কিন্তু গ্যালভানোমিটার তৈরি হয়। ওকে, তো আমরা এরপরে দেখবো এম্পিয়ারের বদ্ধপথ সূত্র, তারপরে দেখবো ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন আ ম্যাগনেটিক ফিল্ড।
ওকে।